আজকের এই বিশেষ বিশ্লেষণমূলক আলোচনায় আপনাদের স্বাগত। আচ্ছা, একটা উপন্যাসের নাম কি শুধুই একটা নাম, নাকি তার ভেতরে লুকিয়ে থাকে পুরো গল্পের আত্মা? আজ আমরা কথা বলবো রবীন্দ্রনাথ ঠাকুরের মাস্টারপিস যোগাযোগ নিয়ে, আর খোঁজার চেষ্টা করব এর নামকরণের পেছনের সেই চমৎকার মনস্তাত্ত্বিক রহস্যটা। স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু নিজেই বলে গেছেন, নামকে যারা নামমাত্র মনে করেন আমি তাদের দলে নই। তার মানে বুঝতেই পারছেন, একটা নাম শুধু বইয়ের কভারের জন্য নয়, এর একটা গভীর সাহিত্যিক অনুরণন থাকা চাই। একটা সার্থক নামই তো গল্পের মূল আত্মাকে আমাদের সামনে তুলে ধরে, তাই না? আজকের এই আলোচনাটা আমরা যেভাবে সাজিয়েছি, প্রথমে জানব উপন্যাসের পটভূমি ও দাম্পত্য সংঘাত সম্পর্কে, এরপর দেখব মূল নামকরণের ইতিহাস, কেন তিন পুরুষ নামটা টিকল না, নতুন নাম রাখার পেছনের কারণ, যোগাযোগ নামের দার্শনিক দিক এবং সবশেষে উপসংহার। তো চলুন প্রথমেই শুরু করা যাক উপন্যাসের পটভূমি আর সেই বিখ্যাত দাম্পত্য সংঘাত দিয়ে, কারণ নামকরণের মূল বীজটা কিন্তু এখানেই বোনা হয়েছে। গল্পের একেবারে কেন্দ্রে আছে দুটো পরিবার, চাটুজে পরিবার আর ঘোষাল পরিবার। আর এই দুই পরিবারের স্বভাবের আকাশ পাতাল পার্থক্যটাই হলো মূল টার্নিং পয়েন্ট। একদিকে আছেন অভিজাত ভীষণ আদর্শবাদী আর ভক্তিমতী কুমুদিনী, আর অন্যদিকে স্বনির্ভর প্রচণ্ড ধনী এবং অহংকারী মধুসূদন। একেবারে নিখাদ আভিজাত্যের সাথে নতুন পাওয়া সম্পদের এক বিরাট মনস্তাত্ত্বিক লড়াই। ব্যাপারটা একটু ভেবে দেখুন, কুমুদিনী বিয়ে করেছিল একেবারে ঈশ্বরতুল্য এক স্বামীর প্রতি গভীর ভক্তি নিয়ে, কিন্তু বাস্তবে কি হলো? সে খুব দ্রুতই বুঝতে পারল যে মধুসূদনের কাছে ভালোবাসার চেয়ে পিতৃতান্ত্রিক আধিপত্য আর ক্ষমতাই আসল। বিয়ের পরপরই কুমুর সেই স্বপ্নের আদর্শ একেবারে ভেঙে চুরমার হয়ে যায়। তাদের সম্পর্কটা ভালোবাসার বদলে যেন এক ধরনের প্রতিশোধের ওপর দাঁড়িয়ে যায়। এবার আসি একটা দারুণ মজার বিষয়, এই উপন্যাসের মূল নামকরণের ইতিহাসে। গল্পটা কিন্তু শুরুতে একদম অন্য পরিচয় আমাদের সামনে এসেছিল। এই তীব্র মনস্তাত্ত্বিক উপন্যাসটার নাম শুরুতে মোটেও যোগাযোগ ছিল না। বিচিত্রা পত্রিকা যখন এটা ধারাবাহিকভাবে বেরোতে শুরু করে, তখন প্রথম দুটো সংখ্যায় এর নাম ছিল তিন পুরুষ। কিন্তু অবাক করা ব্যাপার হলো, তৃতীয় সংখ্যাতেই রবীন্দ্রনাথ হঠাৎ করে নাম বদলে রাখলেন যোগাযোগ। কিন্তু হঠাৎ মাঝপথে এই পরিবর্তন কেন? চলুন দেখি তিন পুরুষ নামটা কেন গল্পের সাথে আর মানানসই মনে হচ্ছিল না। আসল ব্যাপারটা হলো, রবীন্দ্রনাথ খুব দ্রুতই বুঝতে পেরেছিলেন যে গল্পটা আর তিন প্রজন্মের কোনো বিশাল ঐতিহাসিক মহাকাব্যে আটকে নেই। এটা খুব দ্রুতই দুই ব্যক্তির মধ্যকার এক অত্যন্ত গভীর অন্তরঙ্গ আর রুদ্ধশ্বাস মনস্তাত্ত্বিক লড়াইয়ের রূপ নিয়েছে। মানে একেবারে বিস্তৃত ক্যানভাস থেকে ফোকাস চলে এলো একটা বদ্ধ ঘরের ভেতরের দ্বন্দ্বে। তাহলে ঠিক কী কারণে স্বয়ং লেখক ধারাবাহিক প্রকাশের মাঝপথে এমন আকস্মিক একটা সিদ্ধান্ত নিলেন? এর পেছনে মূলত দুটো কারণ ছিল। একটা ছিল একেবারে প্র্যাকটিক্যাল। সেই সময়ে লেখক জলধর সেন ঠিক তিন পুরুষ নামেই একটা উপন্যাস প্রকাশ করেছিলেন। তবে এটা নিতান্তই একটা কাকতালীয় ব্যাপার। সবচেয়ে বড় কারণটা ছিল দার্শনিক। গল্পের মূল ফোকাসটা ততদিনে বহু প্রজন্মের ইতিহাস থেকে সরে এসে একেবারে কুমুদিনী আর মধুসূদনের তাৎক্ষণিক দাম্পত্য সংঘাতের ওপর এসে পড়েছিল। আর এই দার্শনিক পরিবর্তনের হাত ধরেই আমরা প্রবেশ করছি আমাদের পরবর্তী ধাপে, যোগাযোগ নামের দার্শনিক সার্থকতা। আবিধানিক অর্থে যোগাযোগ মানে তো সংযোগ বা ভাবের আদান প্রদান, তাই না? কিন্তু রবীন্দ্রনাথ এই শব্দটাকে অন্যভাবে সংজ্ঞায়িত করেছেন। তার মতে এটা হলো এমন একটা মিথস্ক্রিয়া যেখানে একজন উদ্যোক্তা আর একজন গ্রহীতার মধ্যে কোনো বন্ধন তৈরির চেষ্টা চলে, আর এই প্রক্রিয়াটা হতে পারে ভীষণ জটিল এবং টানাপোড়েনে ভরা। আর এখানেই লুকিয়ে আছে সবচেয়ে বড় আর তিক্ত বিড়ম্বনাটা। একটু ভেবে দেখুন তো, উপন্যাসের নাম যোগাযোগ, অথচ পুরো গল্প জুড়েই আমরা দেখছি স্বামী স্ত্রীর মধ্যে সত্যিকারের মনস্তাত্ত্বিক সংযোগের চরম এক অভাব। তাদের মধ্যে কোনো আত্মিক মিলনই যে সম্ভব না, সেটাই দেখানো হয়েছে। কি অদ্ভুত একটা আইরনি! তাহলে স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন চলে আসে, এই যোগাযোগ নামটা আসলে কতটা সার্থক? এই যে গভীর মনস্তাত্ত্বিক একটা পরিহাস, এটাই কি শিরোনামটাকে সবচেয়ে নিখুঁত করে তোলে না?
এটি একেবারে শতভাগ সার্থক, কারণ এই নামটা দুটো বিপরীতমুখী মানুষের জোরালো সংঘর্ষটাকে দারুণভাবে ফুটিয়ে তোলে। কুমু আর মধুসূদনের মধ্যে মানসিক ঘনিষ্ঠতা বলতে কিছুই ছিল না, ছিল শুধু শারীরিক নৈকট্য। পরিস্থিতি তাদের কাছাকাছি আসতে বাধ্য করেছে, কিন্তু তাদের আত্মিক বা মনের কোনো যোগাযোগ কখনোই হয়নি। এই আইরনিটাই মূলত তাদের ব্যর্থ দাম্পত্য জীবনের ট্র্যাজেডিকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। এই সব বিশ্লেষণের পর আমরা একদম উপসংহারে চলে এসেছি, যেখানে আমরা দেখব মনস্তাত্ত্বিক সংযোগের অভাবে চূড়ান্ত রূপ। পরিশেষে এটাই বলা যায় যে এই যোগাযোগ নামটাই কিন্তু গল্পটাকে শুধু একটা সাধারণ পারিবারিক দ্বন্দ্বের বৃত্ত থেকে বের করে এনেছে। এটা রূপ নিয়েছে দাম্পত্য সম্পর্কের ভেতরে মানুষের একাকিত্ব আর বিচ্ছিন্নতার এক অসাধারণ মনস্তাত্ত্বিক বিশ্লেষণে। রবীন্দ্রনাথ ঠাকুর যে মনস্তাত্ত্বিক উপন্যাসের একজন অবিসংবাদিত মাস্টার, এটা তারই অকাট্য প্রমাণ। আর সবশেষে এই আলোচনা আমাদের জন্য একটা দারুণ চিন্তার খোরাক রেখে যায়। প্রথাগত সামাজিক নিয়মের ওপর দাঁড়িয়ে থাকা এই পৃথিবীতে সত্যিকারের মানসিক বোঝাপড়া ছাড়া কতগুলো মানব সম্পর্ক আসলে শুধুই পরিস্থিতিগত যোগাযোগ, যেখানে কোনো আত্মিক মিলন নেই, আছে শুধু নিয়ম রক্ষার বাধ্যবাধকতা। ভাববেন ব্যাপারটা। আজকের এই বিশ্লেষণমূলক আলোচনা এখানেই শেষ করছি।